এই কারণে সব থেকে বেস্ট হচ্ছে আপনি যদি বিজয় দিয়ে লেখেন। বিজয় কি লিখতে পারেন? বিজয় লিখতে পারেন? তাহলে পারবেন না কেন? আপনি তাহলে বিজয় লিখতে পারেন না। যে বাংলা লিখতে পারে সে তো বাংলা লিখতে পারার কথা। সহজ তো। এই হ্যাঁ, যেমন বাংলা লেখাটা একটু শিখে রাখা উচিত, কারণ কখন কোথায় লেগে যায়। হ্যাঁ, না, মুভি পোস্টার আলাদা, মুভি পোস্টারের মাপ আলাদা। বাট এই টাইপের ম্যানিপুলেশন, এই টাইপের কাজই করতে হয়, অনেকগুলো ক্যারেক্টার একসাথে এই করে লেখালেখি। এই ধরনের মুভি পোস্টার সার্চ দিলে আপনি বুঝতে পারবেন। আচ্ছা, স্ক্রিন ফাইনালের ব্যাপারটা দেখাই দিই। ধরেন আমরা যে কোনো সফটওয়্যার যখন সেট আপ করি, হ্যাঁ, আমরা যে কোনো সফটওয়্যার যখন সেট আপ করি, তখন এই সফটওয়্যারের যে সেট আপ ফাইলগুলো কিন্তু এই লোকাল ডিস্ক সির মধ্যে, এই প্রোগ্রাম ফাইলের মধ্যে জমা হয়, কি জানেন? এটা জানেন আপনি? মানে সফটওয়্যারটা সেট আপ হয়ে এই জায়গায় মনে করেন যে বসবাস করে এই ফোল্ডারগুলোর মধ্যে। দেখেন একটা সফটওয়্যার, অ্যাডোবি সফটওয়্যারগুলো এইখানে এই ফোল্ডারের মধ্যে, আরও যেরকম গুগল, এই বিভিন্ন রকম সফটওয়্যারগুলো। তো আমরা যখন সেট আপ করেছি এই যে স্ক্রিন ফাইনার নামের সফটওয়্যারটা, তাই না? সেট আপ করার পরে এর ভিতরে পাশে একটা ফোল্ডার দেখছেন ক্র্যাক, এই ক্র্যাকের এই ফাইলটাকে কপি করতে হয়। কারণ এই স্ক্রিন ফাইনার সফটওয়্যারটা অ্যাকচুয়ালি হচ্ছে মানে কি প্রিমিয়াম সফটওয়্যার, মানে কিনে ব্যবহার করতে হয়। আমরা তো আসলে কিনিনি, আমরা ফ্রি ডাউনলোড করেছি। এই কারণে ফ্রি ডাউনলোড যেহেতু করেছি, আমাদেরকে একটা ক্র্যাক ভার্সন ক্র্যাক ইউজ করতে হবে, নাহলে এটা আমরা চালাতে পারবো না। 7 দিন বা 14 দিন চলবে, তারপরে বন্ধ হয়ে যাবে। আর সেই 7 দিন ট্রায়ালে চললে ওই লেখা চলে আসবে, স্ক্রিন ফাইনাল কথা লেখা চলে আসবে যখন অ্যাপ্লাইটা করবে আপনি। কারণ ওরা বললে যে কিনে নেবো, নাহলে পুরোপুরি পাবা না। যাই হোক, এই ক্র্যাক ফাইলটা কপি করব, করে এই লোকাল ডিস্ক সিতে যাব, যে এই প্রোগ্রাম ফাইলের মধ্যে যাব। এবার এখানে খোঁজেন স্ক্রিন ফাইনাল কই আছে। এই দেখেন স্ক্রিন ফাইনাল নামের একটা ফোল্ডার আছে, দেখছেন? এই স্ক্রিন ফাইনাল ফোল্ডারের মধ্যে যাব, যাওয়ার পরে এখানেও একটা দেখেন ওই সেম ফাইল রয়েছে, দেখছেন? এই জায়গায় পেস্ট করে দেবো। যখন পেস্ট করে দেবো তখন ও বলবে যে আগেও একটা ফাইল রয়েছে এখানে, রিপ্লেস দিস ফাইল ইন দিস ডেস্টিনেশন, এইটারে ক্লিক করব। করলে এবার বলবে যে আপনি কি আসলে এই ফাইলের উপর রিপ্লেস করতে চাচ্ছেন। কন্টিনিউ, ইয়েস। এই যে হয়ে গেল। এবার আর কখনো কোনো ইফেক্ট অ্যাপ্লাই করলে এটাকে ক্লোজ করে দিই, দিয়ে আবার অন করি সফটওয়্যার দেন। এখন আপনি যে কোনো ছবির উপরে, লাইক আমরা দেখি, ফিল্টার, এই যে ফটো টুলবক্স, স্ক্রিন ফাইনাল। ওকে, বোঝা গেছে? তখন আর কোনো লেখা আসবে না, বুঝতে পারছেন? এই হলো সব, মানে এই প্লাগইনসটা ইনস্টল করার প্রসেস। পারা যাবে এবার? পারবেন? ওইটা এখন কথা হচ্ছে, দেখেন আমি একটা জিনিস দেখাই। আমরা আমরা এই এই যে উইন্ডোজটা, এই উইন্ডোজের এখানে মাই কম্পিউটারের প্রপার্টিসে ক্লিক করলে এখানে দেখা যায় উইন্ডোজ সম্পর্কে বলে। এটা হচ্ছে উইন্ডোজ 10, টাইপ হচ্ছে 64 বিট অপারেটিং সিস্টেম। হ্যাঁ, উইন্ডোজ হয় হচ্ছে দুই দুই বিট, একটা হচ্ছে 32 আর একটা হচ্ছে 64 বিট। এই 64 বিট যখন দেওয়া হয় তখন লোকাল ডিস্ক সির মধ্যে দেখবেন প্রোগ্রাম ফাইল দুইটা, দেখছেন? একই প্রোগ্রাম ফাইল, এটা হলো 64 আর এটা হলো 86।
বুঝতে পারছেন? এখন আপনি যে ফটোশপটা ইউজ করতেছেন, আমার স্ক্রিন ফাইনারটা আছে কার মধ্যে? শুধু প্রোগ্রাম ফাইলের মধ্যে না, এর মধ্যে কি ফটোশপ আছে? এই অ্যাডোবির মধ্যে যাই, এটা ফটোশপ 15 আছে এর মধ্যে, কিন্তু আমরা চালাচ্ছি কত? ফটোশপ 21 আছে দেখেন এর ভিতরে, তাই না? তার মানে আমি যখন যে ফটোশপটা ইনস্টল করেছি সেই ফটোশপটা 64 বিটের ছিল। সফটওয়্যারও হয় দুই রকম, একটা হচ্ছে 64 বিট আর এটা হচ্ছে 32 বিট, মানে 32 বিট আর 64 বিট। এখন 64 বিট আর 32 বিটের পার্থক্য নিয়ে আমরা আলোচনা করার দরকার নাই, কারণ ওর নিয়ে লাভ নাই কোনো। তো এই দুই রকম হয়, তো তা যখন 64 বিটের সফটওয়্যার ইনস্টল করবেন তখন এই 64 বিটের মধ্যে চলে যাবে, যখন 32 বিটে ইউজ করবেন তখন 32 বিটে। এখন আপনি ফটোশপ ইনস্টল করেছেন 32 বিট আর প্লাগইনস ইউজ করতেছেন 64 বিট, তাহলে কিন্তু আর ওই ফটোশপ দিয়ে ওই প্লাগইনস খুঁজে পাবেন না আপনি। বুঝতে পারছেন? আপনাকে ইউজ করতে হবে 64 বিটের ফটোশপ, আর প্লাগইনস হচ্ছে এই প্লাগইনসটা হচ্ছে 64 বিটের। 32 বিটে অনেক প্লাগইনস কাজ করে না, এই কারণে ও কোম্পানি 64 বিট বানাইছে, বেশি বিটের। বুঝতে পারছেন? এই হলো পার্থক্য। এই কারণে আপনি যে সফটওয়্যারটা ডাউনলোড করেছেন বা ইনস্টল করছেন, এটা 64 কি 32 এটা মনে করেন দেখে নেবেন, ওখানে লেখা থাকে সফটওয়্যার যে 64 বিট অপারেটিং সিস্টেম। এই হলো ব্যাপার। বুঝতে পারছেন? আর কার কোনো কোশ্চেন আছে? আজকে 13 ক্লাস, তাই তো? আচ্ছা আচ্ছা, কালকের ক্লাস আজকে আমরা করেছি, মানে ইউটিউব থাম্বনেল। আমরা এই যে ফটো এডিটিং, পাসপোর্ট সাইজ ফটো, ডিফারেন্ট ব্যাকগ্রাউন্ড, হ্যাঁ, মানে এগুলো সব ফটো এডিটিং রিলেটেড। এখন আপনি যদি পাসপোর্ট সাইজ ছবি যদি আমরা বানাই, আপনারাই বানাতে পারবেন। একটা পাসপোর্ট সাইজের ছবির মাপ কত হয় জানেন কেউ? পাসপোর্ট সাইজ ছবির মাপ, যদি কোনো সময় কোনো কিছু সাইজ জানেন না বা কোনো বিষয় জানেন না, কারোর কাছে শোনার দরকার নেই, জাস্ট গুগলে লিখবেন। ধরো আমি জানি না পাসপোর্ট সাইজ ছবির মাপ কত, তাই আমি লিখবো আছে পাসপোর্ট সাইজ ফটো পিক্সেল, তাহলে পিক্সেলে পাসপোর্ট সাইজ ছবির মাপ কত সেটা দেখা যাচ্ছে। এখন পাসপোর্ট সাইজ হয় হচ্ছে 4 কোনা, আমরা মানে ওই যে পাসপোর্ট ভিসায় যেটা দেয় সেটা তো 4 কোনা হয় না, 2 ইঞ্চি বাই 2 ইঞ্চি। আচ্ছা, পাসপোর্ট সাইজটা আবার আলাদা, এটা ফটো ইঞ্চি, এইখানে পিক্সেল না দিয়ে এখানে ইঞ্চি দিই, জানি ইঞ্চি। এই ধরেন এখানে মনে করেন এটা এটা এই 4.5 সেন্টিমিটার আর 3.5 সেন্টিমিটার। এখন এই যে এখানে বলে দিয়েছে, ও দেখেন পাসপোর্ট সাইজ ছবির মাপ হচ্ছে হাউ টু ক্রিয়েট কমপ্লিট পাসপোর্ট সাইজ ফটো ইন ফটোশপ সিসি। আছে 3.5 হচ্ছে ওয়াইড আর হাইট হচ্ছে 4.5। এখন সেন্টিমিটারে সিএম নিতে পারবেন এই পেজ? হ্যাঁ, ওই যেখান থেকে পিক্সেল সিলেক্ট করেছিলাম আমরা, ইঞ্চি সিলেক্ট করেছি, ওই জায়গায় আগে সেন্টিমিটার সিলেক্ট করে নিতে হবে, নিয়ে এখানে লিখতে হবে এরকম ভাবে। ফাইল থেকে ক্রিয়েট নিউতে ক্লিক করব, করে এই পিক্সেল থেকে আগে এই যে সেন্টিমিটার, এবার এখানে হচ্ছে ওয়াইড কত 3.5 আর হাইট হচ্ছে 4.5, তাই তো নাকি? হ্যাঁ, 3.5 আর 4.5 সেন্টিমিটার। আর এই রেজুলেশন দিয়ে দেবো 300। ঠিক আছে, যেহেতু প্রিন্ট হবে এটা। আর কালার মোড হবে RGB, এই কালার মোড হবে RGB, ঠিক আছে। দিয়ে এটারে ক্রিয়েট করব, বানান সবাই পেজ, পারা যাবে, সহজ কাজ একেবারে। 300।
এই লোকটা বানাই দিই। আমরা মনে করেন এই ছবিটাকে পাসপোর্ট সাইজ বানাবো, ঠিক আছে? বুঝতে পারছেন? এই লোকটার ছবিটাকে আমরা পাসপোর্ট সাইজ বানাবো। ভালো আছেন? এখন আমরা তো পাসপোর্ট সাইজের পেজ নিয়ে নিছি। আপনাকে পাসপোর্ট সাইজ ছবি বানাইতে গেলে আগে আপনাকে একটা পাসপোর্ট সাইজের মাপের একটা পেজ নিতে হবে, যে পেজে আপনি আসলে বসাবেন ছবিটা, ঠিক আছে? এবার আমি যে ছবিটা পাসপোর্ট সাইজ বানাবো সেটা নিয়ে আসলাম। নিয়ে আসার পরে এটা যদি ফেসে কোনো কাজ থাকে, মানে যদি স্পট দূর করতে চান, তো সেগুলো আগেই করে নেবেন। হ্যাঁ, ধরেন আমি যদি কিছু স্পট দূর করি, আবার কিছু সময় আছে আইডেন্টি মার্ক আছে, একটা মানুষের একটা তিল থাকতে পারে, এই সবগুলো আবার দূর করতে নাই। পাসপোর্ট সাইজ তো আইডেন্টি মার্ক দূর করতে হয় কম, ঠিক আছে? আচ্ছা, এখন এখানে লোকটা একটা শার্ট পরে আছে, তা কোনো রকম উল্টাপাল্টা অবস্থা, তাই না? এইভাবে তো পাসপোর্ট সাইজে কেউ ছবি তোলে না, তা একটু গুছাই তোলে। তো সমস্যা নাই, আমরা এর স্যুট পরাই দেবো, ঠিক আছে? হ্যাঁ, দেখেন এই যে এখানে কিন্তু এই ছেলের স্যুট পরাই দিয়েছে কেউ, বা ও নিজেই নিজেরা পরাইছে যে, তাই না? এই ধরনের স্যুট পরাই দেবো। তাহলে স্যুট যেহেতু পরাবো, তাহলে আমার ওর আর বডি কাটার দরকার নেই, আমার শুধু গলা আর মাথাটুকু কাটতে পারলে হচ্ছে। তাহলে আমাদের কাটিং করতে হবে, মনে করেন এই গলাটুকু নিতে হবে, লাইক মনে করেন এই জামাটুকু বাদ দিয়ে, এই জামা বাদ দিয়ে শুধু আমরা এই গলার এরিয়ার থেকে কাটার সময় একটু আস্তে আস্তে কাজ করবেন, মানে তাড়াহুড়োর কোনো দরকার নাই। কাটা বলে না, যে কোনো কাজ তাড়াহুড়ো করে করলে ভালো হয় না, আপনি আস্তে ধীরে মাথা ঠান্ডা করে কাজ করবেন। আমি কিন্তু জামা নেব না, হ্যাঁ, জামা বাদে আমি জাস্ট সিলেক্ট করব, ঠিক আছে? মেক সিলেকশন, ওকে। এটা মাস্ক করব কারণ মাথায় চুল আছে। এবার আমি রিফাইন মাস্ক করে নেব।
ওকে, এইটারে আমি একটা কাজ করি, রাইট বাটন ক্লিক করে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে ফেলাই, কারণ ওই পেজে আমার যখন নিয়ে যাবো তখন আমার ছোট বড় করা লাগবে। আমার যতটুকু দরকার আমরা পেয়ে গেছি। হ্যাঁ, আপনি চাইলে এটারে আগে এখান থেকে কালারটা অ্যাডজাস্ট করতে পারতেন, কারণ একটু কালো হয়ে গেছে, ডার্ক লাগতেছে। ইমেজ অ্যাডজাস্টমেন্ট, এই যে শ্যাডো অ্যান্ড হাইলাইট, দেখেন কোথায় গেলাম, ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট, অ্যাডজাস্টমেন্টের মধ্যে যতগুলো ফাংশন আছে সব হচ্ছে ফটো কালার করার জন্য। তো এখানে একটা অপশন আছে দেখেন, শ্যাডো অ্যান্ড হাইলাইট। শ্যাডো অ্যান্ড হাইলাইট করলে ক্লিক করলে দেখেন ওর কিন্তু ছায়া ভাবটা চলে গেছে, দেখছেন ফেসের উপর থেকে। এই যে ওকে, আরেকটা কাজ করতে পারি, ফিল্টার থেকে ক্যামেরা র ফিল্টারে যাইতে পারি। ক্যামেরা র ফিল্টার থেকে এই ফেসের উপরে একটু লাইটনেস বা যাই বলে আমরা বাড়াইতে পারি। সেটা কিভাবে, ধরেন এখান থেকে দেখেন শ্যাডো বাড়ালে শ্যাডো কেটে গেল, হাইলাইট বাড়াই দিলাম একটু। আবার এমন বেশি করা যাবে না যে পুরো ছবি ঝলসে গেছে। হ্যাঁ, এখানে একটা অপশন আছে কালার মিক্সচার, এখানে এই লুমিনেসি থেকে এই যে এই ফেসের কালারের লাইটটা একটু বাড়াই দেবো। ওকে, এবার আপনার যদি মনে হয় যে এইটা করার পরে আমার মনে করেন ফেসের একটু স্মুথ করার দরকার, ফিল্টার থেকে ওই সেই স্কেল ফাইনার দিয়ে অ্যাপ্লাই করে দেন, ঠিক আছে। বুঝেছেন, স্ক্রিন ফাইনার দিয়ে অ্যাপ্লাই করে দিলাম। ওকে, সাধারণত পাসপোর্ট সাইজ ছবিতে স্ক্রিন ফাইনার দিতে নাই, কারণ হচ্ছে পাসপোর্ট সাইজ ছবিটা ইউজ করে একদম রিয়েল বোঝানোর জন্য। এখন ফেসে যদি কোনো দাগ টাগ থাকেও হালকা পাতলা কমানো যায়, খুব বেশি কমায় একদম ফেসটা পুরো আলাদা করে ফেললেন তাহলে আবার দেখে বোঝা যাবে না এটা আপনি। হ্যাঁ, এবার এটাকে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করবো, ওই পাশে নিয়ে যাওয়ার আগে হচ্ছে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করবো করে এটাকে টান দিয়ে, যেমন ধরেন এখানে বেশি এডিট হয়ে গেছে, কারণ কি চুলের কালার দেখছেন গ্রিন হয়ে গেছে পুরো। তো এই কারণে এরকম ভাবে এডিট করা যাবে না। এটা আমরা ব্যাকে যাই, যদি আমরা চাই যে এটা দেবো না এই ইফেক্ট গুলো, তাহলে এই দেখেন এই স্ক্রিন ফাইনার, এই কালার, এগুলো সব মনে করেন এই ব্যাকে, এই ঠিক আছে। বাট এটাকে হ্যাঁ আমরা ফিল্টার থেকে, ক্যামেরা র ফিল্টার থেকে একটু লাইট বাড়াতে পারি, লুমিনেসি থেকে লাইট বাড়ালে কি হবে, সেটাকে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করি, এটাকে টান দিয়ে নিয়ে যাই এখানে, নিচেরটা ডিলিট করে দিই। হ্যাঁ, এবার এটাকে কন্ট্রোল টি দিয়ে সিলেক্ট করবো, করে সাইজ ছোট করে নেব। সাধারণত পাসপোর্ট সাইজে যতটুকু হয় সেরকম একটা সাইজ আমি নিয়ে এরকম রাখি আবার। হ্যাঁ, এবার আমাদের কি দরকার, যে স্যুট দরকার, তাই না। আপনারা কি করবেন দেখেন, গুগলে যাবেন, হ্যাঁ, যেখানে সার্চ করবেন স্যুট পিএনজি, দেখেন এই স্যুট পিএনজি বলে সার্চ করলে মাথাবিহীন স্যুট চলে আসবে। এবার আপনার যে স্যুট পছন্দ হয়, এখানে টাকা দিয়ে কিনা লাগবে না, আপনার যে স্যুটটা পছন্দ হয়, যদি এই স্যুটটা আপনার মনে হয় যে না এইটা আমার ভালো লাগতেছে, তাহলে আমি এই ওয়েবসাইটে চলে যাবো, যাওয়ার পরে এই ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নেবো। এই দেখেন এই ডাউনলোড পিএনজি ফাইল, কোথায় ডাউনলোড করবো, ডেস্কটপের উপরে সেভ, এই দেখেন ডাউনলোড হয়ে গেছে স্যুট। এবার এই স্যুটটাকে টান দিয়ে আপনি ফটোশপে নেবেন, নিয়ে এই জায়গায় এরকম করে বসালেন, ঠিক আছে। এই বসানোর পর এবার আমি আর মাথা ম্যাচিং করে দেবো, মাথাটারে ধরে এই মনে করেন যে সাপোজ কন্ট্রোল টি, যদি এই বাইরেটারে কোথাও থাকে মাস্ক করে ব্রাশ দিয়ে মুছে দেবেন, কোনো সমস্যা নাই। এই দুটোর একসাথে সিলেক্ট করবো, কন্ট্রোল টি। এবার আপনি এটার ছোট বড় সাইজ আপনার যেমন দরকার আপনি তেমন করে নেন। এই এবার এটারে ফাইল থেকে সেভ অ্যাজ ডেস্কটপ
জেপিজি, এই যে জেপিইজি, এখানে লিখবো ফটো দিয়ে এই যখন সেভ দিব তখন অনেক সময় এটা কম কম থাকতে পারে, এটা সবসময় হাই করে দেবো, নাহলে ছবির কোয়ালিটি ভালো আসবে না। এটার উপর নির্ভর করে ছবির কোয়ালিটি খারাপ আসবে কি ভালো আসবে। এটা একদম হাই করবো, ম্যাক্সিমাম আর 12। ওকে, এবার আপনি যে পাসপোর্ট সাইজ ছবি বানাইছেন সেটা দেখে আসি। এই যে বুঝতে পারছেন, বুঝা গেছে? এইভাবে এই কোড মোড পড়ায় বানাতে হয়, পারা যাবে না? তাহলে একবার ট্রাই করে দেখেন সবাই। আরে বাসায় যেয়ে তো কাজ করবেন না ম্যাক্সিমাম কেউ, সময় নাই, বহুত কাজ। আপনারা কাজ করেন না, আমি একটা গল্প শোনাই। সেটা হচ্ছে আমার আমাদের ক্লায়েন্ট আপনাকে বললো এরকম একটা ছবি দিল, দিয়ে বলে এখানে একটা মানুষ দাঁড়ায় আছে না, এই মানুষটা এখান থেকে মুছে ফেলতে হবে। পারা যাবে? কিভাবে মুছা যাবে? কোলন স্ট্যাম্প টুল দিয়ে মুছা যায়, তাই তো? আচ্ছা, একটা একটা সিস্টেম শিখাই দিই আপনাদের, একদম সহজ সিস্টেম। সেটা হচ্ছে এই যে মানুষটা, এই মানুষটাকে আগে সিলেক্ট করতে হবে। তাই কিভাবে সিলেক্ট করব? ধরেন এই লেসো টুল দিয়ে বা যে কোনো টুল দিয়ে আপনি একটু একটু বেশি করে, হালকা একটু, তাই বলে অনেক বেশি না, হ্যাঁ হ্যাঁ, একদম গায়ে গায়ে না, জাস্ট, হ্যাঁ আসতে হবে দাঁড়ান। সিলেক্ট করলাম, ওকে। করার পরে যে কাজটা করতে হবে, কোলন স্ট্যাম্প করলে তো আমার আস্তে আস্তে ধরে ধরে মুছতে হতো, সেটা তো হতো। একটা ফটোশপের এটা বলে ম্যাজিক। তো আমরা যাবো এই যে এডিটে, এডিট থেকে ফিল, ঠিক আছে, এখানে ক্লিক করব, করার পরে এই জায়গায় ফিলের অনেকগুলো অপশন আছে। এখানে একটা অপশন আছে, এখানে কন্টেন্ট অ্যাওয়ার, ওই যে আমরা কন্টেন্ট অ্যাওয়ার দিয়ে কাজ করছিলাম টুলস, এটা হচ্ছে একটা অপশন আর কি। এই কন্টেন্ট অ্যাওয়ার সিলেক্ট করে ওকে করবো জাস্ট। এখানে নর্মাল থাকতে হবে আর 100% থাকতে হবে, এর ওকে করবো। বুঝা গেছে? একদম অটোমেটিক চলে গেছে না? এটা হলো ফটোশপের একটা ম্যাজিক বলা যায়। সবাই একবার একটা ছবি ওপেন করেন, অনেকটা এই সিনারি টাইপের ছবি ওপেন করেন, আবার এমন ছবি ওপেন করেন না যেখানে মানুষই সব, আশেপাশে কোনো সাবজেক্ট নাই, তাহলে আবার কিন্তু ঝামেলা হয়ে যাবে, তখন অত বড় জায়গা ফিল আপ করতে পারবে না। এইটা তো গেল, এইটা পারছেন। এখন দেখেন অনেক সময় কিছু এরকম ইস্যু হইতে পারে, এই যে দেখছেন এই জায়গাটা কিন্তু এরকম সমস্যা হয়ে গেছে। তো হ্যাঁ, তো এই যে এইখানে এখন আমরা ম্যাচিং করবো এই কোলন স্ট্যাম্প টুল দিয়ে। কি করবো, এই পাহাড়ের, ধরেন এই পাহাড়ের এই দাগটা আমি নেব, নিয়ে কপি করে দেখেন এই যে, বুঝা গেছে? আচ্ছা, আর ধরেন মনে করেন এই একটা ছবি, এখন আপনাদের যদি বলা হয় এই ক্যাপটার কালার হবে অন্য একটা কালার, পারা যাবে? আমরা চেঞ্জ করছিলাম না কালার, হ্যাঁ, এই কালার রিপ্লেসমেন্ট দিয়ে করছিলাম, তাই তো? সরি, এই যে কালার রিপ্লেসমেন্ট টুল দিয়ে, তাই না? কিন্তু এখন কালার রিপ্লেসমেন্ট টুল দিয়ে আপনি এখন করলেন লাইক আপনারা বলো 3 রকম কালার করতে হবে, তাহলে কি আপনি 3 বার সিলেক্ট করবেন, 3 বার কাজ করবেন? না, সিস্টেম দেখাই দিই। আগে আপনার যেটুকু কালার চেঞ্জ করবেন, আগে আপনি শেপ অথবা প্যাথ নিতে পারেন, ঠিক আছে? দেখেন আমি শেপ টুল নিই, এই প্যাথ টুল নিলাম, নিয়ে এটা সিলেক্ট করব। এখন আমরা এই লোগোটার কালার চেঞ্জ করবো না, তাহলে আমি লোগোটা বাদ দিয়ে সিলেক্ট করবো। হ্যাঁ দেখেন, আমি কিন্তু আর এই পাশে যাইনি, আমি কিন্তু লোগোটাকে বাদ দিয়ে চলে গেছি। আচ্ছা, লোগোটা মাঝখানে, তাহলে পুরো সিলেক্ট করে লোগোর অংশটুকু আবার সিলেক্ট করে ওইটুকু মুছে দিতে হতো, ঠিক আছে? আচ্ছা, ওইটা কিভাবে করতে হয় তাহলে তাই সেটা দেখায় একবার এইখান থেকে, তাহলে বুঝতে পারবেন। কারণ এই ধরনের ছোট ছোট কাজগুলো না ফটোশপের কাজ পাওয়া যায় অনলাইনে, মানে এই ধরনের রিমুভ বলেন বা কালার চেঞ্জিং। হ্যাঁ, ওটা তো সহজ, এই কারণে ফটো রিটাচিং কাজ আছে। হুম, আসলে আপনি যখন কাজ পুরোপুরি একটা কাজ জেনে যাবেন বা পারবেন, তখন আপনার কাছে সব সহজ যখন মনে হবে, তখন সব কাজই মনে হবে ভালো। এবার হ্যাঁ, কিছু কাজ আছে একটু জটিল হয়ে যায় অনেক সময়।
এখন এটাকে, এটা তো একটা সিলেকশন আসছে তাই না? এবার কন্ট্রোল এন্টার দিই, এটা সিলেকশন হয়েছে না? আমি এইখান থেকে এই যে অ্যাডজাস্টমেন্টের এখানে অনেকগুলো অপশন আছে না, উপরে দেখছেন সলিড কালার নামে একটা অপশন, এই সলিড কালারে ক্লিক করো, তাহলে কি হবে দেখেন, একটা নতুন লেয়ার তৈরি হয়েছে দেখছেন। এবং কি কালার আমার হবে, আমি চাচ্ছি আমার কালারটা হবে এরকম একটা কালার, ঠিক আছে, এটা দিলাম। এবার এখানে দেখেন আমি যখন আমরা সিলেক্ট করি তখন এই পাশে কিন্তু হালকা ব্লু ভাব রয়ে গেছে, কারণ কি আমার একদম পারফেক্টলি এটা এই মাস্কটা হয়েছে। আমি করবো কি, এই জায়গাটা হালকা ব্লার করব, এই মাস্কের উপর ক্লিক করবো, করার পরে উপরে দেখছেন এই প্রপার্টি অপশন না, এখানে এই যে ফেদার আর ডেনসিটি, এই ফেদারটা হালকা একটু বাড়ায় দেবো। ওই দেখেন এখানে দেখছেন হালকা ফেদার হয়েছে না, এই যে মানে একদম শার্প মনে হবে না তখন। আচ্ছা এবার আমি দেখেন এটাকে যদি আমি এই যে কালার আছে এই মোডটাকে আমি করবো কি কি মোড জানেন, এই যে কালার মোড, একদম নিচের উপরেরটা, বুঝা গেছে? তাহলে দেখেন কি হলো, এখন এই যে লোগোটার কথা বলছিলাম, এই লোগোটুকু আমার আলাদাভাবে সিলেক্ট করতে হবে, আবার শুধু লোগোটুকু সিলেক্ট করব। কন্ট্রোল এন্টার, এইখানে মনে আছে মুছতে কি দিয়ে, ব্রাশ দিয়ে, মাস্ক, ব্রাশ এবং কালো কালার, তাই তো? হয়েছে না? এবার দেখেন হয়েছে, বুঝা গেছে? আমরা একটা জিনিস দেখাই, আমরা মানে ছবিতে প্যাটার্নও অ্যাড করতে পারবো। প্যাটার্ন মানে কি, লাইক আপনার কি বললো যে এই যে জ্যাকেটটা আছে, হ্যাঁ, আচ্ছা এই জ্যাকেটে এই লোগোটা মুছতে হবে, পারা যাবে? হ্যাঁ পারা যাবে। এই জ্যাকেটটা সিলেক্ট করব, এই যে স্পট হিলিং ব্রাশ, ছোট অংশ যেহেতু, স্পট হিলিং ব্রাশ দিয়ে যদি আমি এইভাবে ই করি তাহলে মুছতে হবে না, বুঝতে পারছেন? হ্যাঁ ছোট হলে এইভাবে মুছে দেবে। আচ্ছা এখন মনে করেন এই যে জ্যাকেটটা বা আমি আচ্ছা এইটা না, আরেকটা আরেকটা দাঁড়ান দেখি, একটা টি শার্ট বলে সার্চ করি, এই একটা ওয়েবসাইট, এই ওয়েবসাইটের নাম হচ্ছে unsplash.com, এখানে ফ্রি ছবি পাবেন, এখান থেকে ডাউনলোড করে আপনি কাজ করতে পারবেন, ফ্রি ফটো, বুঝতে পারছেন? এখানে ফ্রি ছবিগুলো আপনি ডাউনলোড করে কাজ করতে পারবেন। আমি টি শার্ট লাগবে বিধায় আমি টি শার্ট বলে সার্চ করছি, ধরেন এই একটা টি শার্ট, এই ছবিটা আমি ডাউনলোড করি, ওকে। আমি একটা ক্লায়েন্টের এই কাজ অনেক করছি, এই কারণে এইটাই দেখাচ্ছি। ধরেন এই টি শার্টের ভিতরে আমাকে বলা হলো আচ্ছা এই যে ডিজাইনের যে প্যাটার্ন গুলো আছে না, আমাকে আমাকে ক্লায়েন্ট দিয়ে বললো এই টি শার্টের যে ফেব্রিক রয়েছে মানে বা যে স্টাইল রয়েছে এটা এইটা হবে না, এই টি শার্টটা হবে এরকম একটা ফেব্রিকের, বুঝতে পারছেন? মানে এইটাই মনে হবে কাপড়, এরকম যদি টি শার্ট হইতো তাহলে কেমন হতো, আপনারা কি বুঝতে পারছেন আমার কথাটা? তো আমরা এইটাকে ওখানেই করবো, বা আমরা এইটা বা অন্য একটা দেখি আমি নিই, লাইক মনে করেন এইটা নিই বা এইটা নিই, এটা নিই, হ্যাঁ এটা চার কোণা আছে, এটা অলরেডি আর কি বানানোই আছে, মনে করেন যে প্যাটার্ন, প্যাটার্নের শেপে আর কি। এটা ওপেন ইমেজ নিউ ট্যাব করি, তো এটাকে কপি করি, ফটোশপে ওপেন করি। আপনাদের প্যাটার্ন বানানোর কথা মনে আছে? এই যে এডিট থেকে ডিফাইন কইছে, এই যে ডিফাইন প্যাটার্ন, হ্যাঁ ওকে দেখেন। আচ্ছা এই যে টি শার্টের কয়টা পার্ট বলেন তো,
বা বললো যে আমার এই হাতা দুইটা ওরকম হবে, ওই ফেব্রিকের হবে, বুঝা গেছে? তাহলে আমি কি করবো, পেন টুল নেবো, নিয়ে এই হাতার এই জয়েন্টের একটা পার্ট না, কাপড়ের পার্ট কিন্তু একবারে এক ঢালা করবো না। এবার আমি দেখেন এখান থেকে আমি এই হাতার এই পার্টটুকু সিলেক্ট করবো। এটা অনেক সুন্দর একটা কাজ, মজার একটা কাজ। কন্ট্রোল ইন্টার, ওকে। আমরা যে কাজটা করব, এই জায়গা থেকে এই যে মনে হচ্ছে প্যাটার্ন, এখানে কিন্তু সলিড কালার গ্রেডিয়েন্ট প্যাটার্ন আছে, এই প্যাটার্নে ক্লিক করব। করার পর দেখেন ওই হাতাটুকু মনে হচ্ছে ওইটা দিয়ে ভরে গেছে, তাই না? এখান থেকে আমরা এই যে এইটা হলো আমাদের, বোঝা গেছে? এই দেখেন, আপনি কিন্তু এটা নড়াইতে পারতেছেন, এটা ঘুরাইতে পারতেছেন, যে কোন দিক কোন প্যাটার্ন কোন দিকে ঘুরবে, কমনি হবে। এবং এখান থেকে সাইজ ছোট বড় করতে পারছেন, লাইক দিলাম হচ্ছে 80, 80 দিলে অনেক ছোট, মানে এইটা, আচ্ছা যাই হোক এইটাই দিলাম, ওকে। এখন এই যে টি শার্টটা, এই টি শার্টে একটা ভাঁজ আছে দেখছেন, এই ভাঁজের ইফেক্ট কিন্তু এর উপর পড়ছে, পড়েনি কিন্তু। প্যাটার্নের উপর পড়ছে, পড়েনি। এই ভাঁজটা যদি না পড়ে তাহলে আবার রিয়েলিস্টিক মনে হয় না, মানে অরিজিনাল মনে হয় না, এটা মনে হচ্ছে না কেমন একটা সলিড একটা হয়ে গেছে। হুম, রিয়েলিস্টিক মনে হয় না। এখন অনেকভাবে এই ভাঁজটা আনা যায়, সেটা কেমন, এই যে যে লেয়ার টাইম প্যাটার্নের লেয়ার নিচে, লেয়ারের উপর ডাবল ক্লিক করলে যে লেয়ার স্টাইল আসে, হ্যাঁ, এখানে দেখেন এই লেয়ার স্টাইলে এই যে ব্লেন্ডিং অপশনে এরকম একটা অপশন থাকে, এখানে এই যে সাদা একটা ডানটি আছে দেখছেন, এটা টান দেন নিচের দিকে, দেখছেন ওটা কিন্তু কি হলুদ কালারটা মুছে গেল। তাহলে এইটা আমরা টান দিব না, তো স্লো করছে পিছে, এটা দেখেন ব্ল্যাক কালারটা মুছে যাবে এদিকে টান দিলে। হ্যাঁ, না এটা সাইজ কমাচ্ছি না, আমরা জাস্ট এই কালারটাকে, কালারের ব্ল্যান্ডিং অপশনটাকে কমাচ্ছি, বাড়াচ্ছি। এখানে লেখা আসতেছে কি, ও এটা হচ্ছে ওই কালারের পরিমাপটা দেখাচ্ছে, আমি দাঁড়ান। এবার এই যে নিচের লেয়ারটা না, এইটা আপনি টান দেন, এটা টান দিলে দেখেন কি হয়। তো স্লো করতেছে কেন পিসি, এটা তো টানতেছি তো যাচ্ছে না। ওই দেখেন ভাঁজগুলো আস্তে আস্তে বেরোয় আসতেছে না? হ্যাঁ, এক মিনিট আমি এটাকে একটু সেভ দিয়ে নিই, নাহলে পিসি টেনে পারতেছে না এতগুলো প্রজেক্ট। কন্ট্রোল এসে সেভ, ডেস্কটপ। কিসে সেভ দিলাম? আচ্ছা, এটা অনেক, এই ইমেজের সাইজটা অনেক বেশি বড়, ঠিক আছে? আচ্ছা এই সাইজটা অনেক বড়, ইমেজ থেকে ইমেজ সাইজে যে আমি সাইজ কমাতে পারি, হ্যাঁ, দেখেন 4000 বাই 6000, তো আমি 6000 টাকা করে দিলাম 3000, আর উপরেরটা অটোমেটিক 2000 হয়ে গেছে, হ্যাঁ, ওকে। এই যে এবার আমার কাজ করতে সুবিধা হবে, এখানে ডাবল ক্লিক করে লেয়ার স্টাইলে যাই,
এই দেখেন এটা টান দিলে কি হচ্ছে, কেমন ভাবে মুছে যাচ্ছে না হালকা হালকা করে। তো আমি আর এই পাশেটা টান দিই, এটা হালকা হালকা করে মুছে যাচ্ছে, এটা সাদা মুছতেছে আর এটা কালো মুছতেছে। তো আমাদের ভাঁজ দরকার। তোমরা অল্টার চেপে ধরে কিবোর্ড থেকে অল্টার চেপে ধরে এই যে দেখেন এই যে একটা পয়েন্ট না, এটা কিন্তু খেয়াল করে দেখলে বুঝতে পারবেন এখানে কিন্তু মাঝখানে ছোট্ট একটা দাগ দেওয়া রয়েছে দেখছেন। আর এইটা একটা খন্ড, এটা অল্টার চাপ দিলে ক্লিক করলে দেখেন এটা কিন্তু ভাগ হয়ে গেছে। এবার এই একটা ধরে টান দেবো, এই যে ওই দেখেন ভাঁজটা কিন্তু আস্তে আস্তে বেরোয় আসে দেখছেন। এই যে এইটারও আমি কিছুটা এই দিই। এই দেখেন এখন ওই যে ভাঁজের যে ফেব্রিকটা না, এবং প্লাস এই জামার যে একটা প্যাটার্ন, সেটা কিন্তু এতে ফুটে উঠেছে দেখছেন। এই একভাবে রিয়েলিস্টিক করা যায়। আর একটা অপশন আছে, সেটাতে বলে ডিসপ্লেসমেন্ট। ডিসপ্লেসমেন্ট দিয়েও করা যায়, বাট এইটা হলো এই শ্যাডো গুলো বের করার জন্য এইভাবে করতে হয়। লাইক আপনার যদি আমি আচ্ছা এইটা হলোই, এই পাশেটাও সেম ভাবে আমরা করতে পারি। চলে যাবেন? আচ্ছা আচ্ছা, আমি একটু সফটওয়্যার দেওয়া হয়নি এখন, দাঁড়ান আমি দিয়ে দিচ্ছি, একটু বসেন। বসেন দিচ্ছি। কন্ট্রোল এন্টার, এইখানে যেহেতু এই লেয়ারটা আছে, সো আমি এটাকে ফিরাই আনবো। দেখেন এখানে পুরো কালো আছে না, আমি জাস্ট সাদা করলে এই দেখেন এখানে চলে আসতেছে। হ্যাঁ সাদা হচ্ছে, ফিরাই নিয়ে আসা যাচ্ছে। ডিসপ্লে এখন দেখেন অনেকটা রিয়েলিস্টিক মনে হচ্ছে না ওর হাতের কাছে? হ্যাঁ, ওই ভাঁজগুলো হালকা বোঝা যাচ্ছে না, এই ভাঁজটা এই ভাঁজটা বুঝতে পারছেন। প্লাস গেঞ্জিতে যে প্যাটার্ন ছিল, এই প্যাটার্নটা বোঝা যাচ্ছে হালকা পাতলা। তো অপাসিটি কমাইলেও হালকা ঠিক হয়ে যাবে অবশ্য, অপাসিটি কমাইলে অবশ্য গাঢ়তা কমে যাবে না। এই এইভাবে অনেক সময় জামা গেঞ্জিতে আপনার প্যাটার্ন অ্যাড করতে হতে পারে। মানে ক্লায়েন্ট বলতে পারে যে আপনি আমার এইটারে এইভাবে গোছাই দেন। এই কালারের গেঞ্জি বিধায় একটু এখানে প্রবলেম হয়েছে, এখানে যদি কালার অন্য হতো তাহলে আরো সহজ হতো ব্যাপারটা। কালার অন্য মানে ধরেন এইটুকু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। হ্যাঁ এটা দিয়ে দরকার নাই, এভাবে রাখতে পারেন। এগুলো বাসায় যে প্র্যাকটিস করেন। হ্যাঁ, আজকে তাহলে আমরা কি কি করলাম, পাসপোর্ট সাইজ ছবি তৈরি করলাম। আপনারা বাসায় যে আপনাদের ছবি এরকম পাসপোর্ট আর স্ট্যাম্প সাইজ বানাবেন প্র্যাকটিসের জন্য। আর যদি লোকজন পান ডেকে এনে বানাই দিবেন যায়, আমি দেখাই দিই। ঠিক আছে। আর তারপরে আচ্ছা, এই পাসপোর্ট সাইজ ছবিটা আপনি সেভ দিয়ে ফাইল থেকে নিউ যখন প্রিন্ট আউট করেন না প্রিন্টারে, তখন কিভাবে করে, ধরেন আপনার একজন বললো আপনি আমার পাসপোর্ট সাইজ ছবি প্রিন্ট দিয়ে দেন, তখন আমরা পাসপোর্ট সাইজ ছবি বানানোর পর এটা সেভ দিলাম না ডেস্কটপে। এবার আপনি এখান থেকে প্রিন্টের জন্য পেপারের মাপ কি জানেন, আমাদের এই যে প্রিন্টারের পেপারের সাইজ কি জানেন, A4 সাইজ। হ্যাঁ A4 সাইজ হচ্ছে প্রিন্টারের পেপারের সাইজ, A4 সাইজটা নেবেন, নিয়ে ক্রিয়েট করবেন একটা ফাইল। এবার আপনার যে এই যে ছবিটা বানাইছেন, এই ছবিটাকে টান দিয়ে এনে এর উপরে ছাড়বেন। ঠিক আছে।
এখন দেখেন সাদা ব্যাকগ্রাউন্ড আর সাদা ফাইল কিন্তু ম্যাচিং হয়ে গেছে। আপনি বুঝতে পারতেছেন না যে এর কাটবো কোন জায়গা থেকে আমি ছবি। তো আপনি করবেন কি, এর উপর ডাবল ক্লিক করবেন, করে এই স্ট্রোকে একটা ক্লিক করবেন, করে এই স্ট্রোকে সাইজ দেবেন 1, আর এখানে দেবেন হচ্ছে একটু গ্রে কালার, হালকা, বেশি না হালকা, জাস্ট আপনি যেন বুঝতে পারেন যে এই কাটিং এরিয়াটা বোঝা যায়, ঠিক আছে? ওকে করবেন। অথবা অনেকে করে কি, এই যে আমি ছবিটা বানাইছি একদম পিওর সাদা দেয় না, হালকা একটু গ্রে দেয়, হালকা একটু, মানে এই যে ধরেন এখানে এই এই একদম তো হোয়াইট হচ্ছে, এইটা হোয়াইটটা দিয়ে হালকা একটু ডার্ক দেয়, তাহলে কি হয়, এইটা আপনার বোঝা যায় যখন কাটিং এর সময়। সাদা যেহেতু পেজ তো সাদা। এবার আপনি এইটারে অল্টার চাপ দিয়ে টান দিয়ে কপি করেন, এই দুইটারে সিলেক্ট করেন, আবার অল্টার চাপ দিয়ে টান দিয়ে কপি করেন। এইভাবে পাসপোর্ট সাইজ ছবি বানাতে হবে। এই যে এবার এই সবগুলো একসাথে কপি করে আপনি করেন। না না, এইখানে প্যাটার্ন মারা যাবে না। প্যাটার্ন তো হচ্ছে একটা ডিজাইন, মানে একটা পাসপোর্ট বানিয়ে হ্যাঁ, প্যাটার্ন করে দিলাম স্যার। না, তাহলে এইটারে এবার মানে প্যাটার্ন বানায় নেবেন, নিয়ে তারপর প্যাটার্ন মানে পুরো পেজ জুড়ে দিয়ে দিলাম। তাহলে হবে কেমন জানেন, এই দেখেন আমি বলি, তখন এই যাবে ব্যাপারটা আছে, ওই ছবি, এই যে একটা একটা আর একটার উপরে চলে যাবে, এটা আপনি ম্যানুয়ালি কপি করতে হবে। যখন প্যাটার্ন যখন বানাবেন তখন ও ওর মতো কাজ করবে, কারণ আপনি চাচ্ছেন যে এই লাইনের এইটারে বাদ দেবো, প্যাটার্ন কিন্তু এর বাদ দিতে পারবেন না, আর এখানে আপনি কিন্তু সবকটা আলাদা আলাদা লেয়ার, আপনি যারা ইচ্ছা তারা কিন্তু এটারে মডিফাই করতে পারতেছেন, কারণ এইটাই এইভাবে করতে, এটা প্যাটার্ন বানাই করে না। হ্যাঁ, এটাতে অ্যাকশন বানানো যায়। অ্যাকশন মানে কি, একটা এক ধরনের ইফেক্ট তৈরি করে রাখা, যে একবার এরকম করে বানায় রাখলে পরবর্তীতে যে কোনো ছবি এনে ছাড়লেই অ্যাকশনে ক্লিক করলে অটোমেটিক সাজা যাবে, যেটা হচ্ছে ছবির দোকানে করে ওরা, বুঝতে পারছেন? এটা বলে প্যাটার্ন না, এটা অ্যাকশন বলে। অ্যাকশন দেখাবো কিভাবে করতে হয়, এই দেখেন, ফটোশপে অ্যাকশন নামের একটা জিনিস আছে। আপনি আগে ছবিটা নিয়ে এসে জায়গা মতো প্লেস করলেন, করে এই যে উইন্ডো থেকে এই যে এখানে লেখা আছে দেখেন অ্যাকশন, দেখছেন? অ্যাকশনে ক্লিক করি, করার পরে এখানে নিউ একটা অ্যাকশন বানাবো, আমি নাম দিলাম পাসপোর্ট সাইজ, সাইজ 16 কপি, 16 কপি ছবি, হ্যাঁ। এবার এখান থেকে বাটন সেট করা যায়, যে আপনি কোন বাটন চাপ দিলে কাজ করবে। ধরেন আপনি চাচ্ছেন আমি F4 চাপ দেবো, এই কিবোর্ড থেকে F4 চাপ দেবো, অটোমেটিক ওই অ্যাকশনে প্লে হয়ে যাবে, 16 কপি হয়ে যাবে, হ্যাঁ, একটা রেখে রেখে আমি ক্লিক করবো, 16 কপি হয়ে যাবে। এবার রেকর্ড, প্রথমে, আচ্ছা, প্রথমে আপনার এই রেকর্ডটা করে নিতে হবে আগে। দেখেন এখন কিন্তু রেকর্ড হচ্ছে, আমি যে কাজ করবো সব রেকর্ড হচ্ছে, দেখেন, দেখেন, এই যে এখানে কিন্তু রেকর্ড আছে, কপি লেয়ার, কপি লেয়ার, আচ্ছা আরেকটা কপি দেওয়ার দোকানে 4টে, এবার এই 4টেকে সিলেক্ট করলাম, ওটা আবার 4টে, আবার 4টে, 16 কপি হয়েছে না এবার? আচ্ছা, এবার এই অ্যাকশনটা সেভ করে দেবো, এই যে সেভ, দেখেন অ্যাকশন কিন্তু এই পাসপোর্ট সাইজের এই অ্যাকশন হয়ে গেছে অলরেডি। এবার আমি মনে করেন যেগুলো সব ডিলিট করে দিই, দিয়ে ওই একটা রাখি, মনে করেন একটা, দেখেন আমি F4 চাপ দেবো, জাস্ট 16 কপি হয়ে গেছে। বাট এই দেখেন এটা কিন্তু একটু এইদিকে সরে আসছে, তাই না? তো এটা আবার একটু ম্যাচিং করে দিতে হবে আপনার, 20 কপি হয়ে গেছে। ওই এক, এই যে প্রথমে একটা কপি করছি না, ও এটাকে জেনারেট করে নেয়, তো এটাই সুন্দর করে মানে সেটিং করে বানানো যায়, বোঝা গেছে? এটা বলে অ্যাকশন। অ্যাকশন মানে কি, একটা কাজ আপনি করেছেন ওটা রেকর্ড করে রাখা, এবার ওই একই কাজ বা ওই ক্লিক করলে ওই একই কাজ হতে থাকবে সবসময়। কারো কোনো কোশ্চেন আছে? বুঝতে পারছেন সবাই? আরে বাহ।